জবাবদিহিতা না থাকায় জাতীয় সাংবিধানিক কাউন্সিলে আপত্তি বিএনপির। এনসিসি গঠনের পক্ষে বেশিরভাগ দল, বলছে ঐকমত্য কমিশন। অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আমরা এনসিসির পক্ষে। এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায়। নির্বাচন হলে গুরুত্ব কমার শঙ্কায় ইউনূস তারেক বৈঠক নিয়ে নাখোশ একটি দল, মন্তব্য মির্জা ফখরুলের। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্য। আইন ভঙ্গ করেছেন ইশরাক, মেয়রের শপথ নেয়ার আইনি সুযোগ নেই বলেন আসিফ মাহমুদ। ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেয় চ্যালেঞ্জ ইশরাকের। হাসিনা জয়ের বিরুদ্ধে রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ। গণপূর্তে চিঠি দুদকের। দুর্নীতির অভিযোগে কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা। ভিআইপির কারণে বিমানবন্দরে ফ্লাইট 1 ঘন্টা বন্ধের নির্দেশনা তুলে নেয় কমেছে ভোগান্তি। জনবিচ্ছিন্ন না হয়ে এসএসএফকে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার। জবাবদিহিতা না থাকায় জাতীয় সাংবিধানিক কাউন্সিলে আপত্তি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে সুশাসন নিশ্চিতে ন্যায়পাল নিয়োগের পরামর্শ দিয়েছে দলটি। তবে প্রস্তাবিত এনসিসির 9 সদস্যের অধিকাংশই জনপ্রতিনিধি হওয়ায় জবাবদিহিতার বিষয়ে আশ্বস্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে সব দলের প্রতি আহ্বান এনসিপির। এদিকে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর সরকারের যৌথ বিবৃতি দেয় বিভিন্ন দল বিব্রত বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আবু তাহের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের সংলাপে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে হয় আলোচনা। মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনায় না এলেও তৃতীয় দিনে নায়েবে আমির সহ অংশ নেন জামায়াতের 3 জন। নেতারা জানান, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের সঙ্গে আলোচনা করায় প্রতীকী প্রতিবাদ হিসেবে মঙ্গলবার আলোচনায় আসেননি তারা। আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে, সে কারণে প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এদিনের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এনসিসি নামে স্বতন্ত্র বোর্ডের মাধ্যমে নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন সহ সাংবিধানিক পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব। এনসিপি, জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল এতে সমর্থন জানায়। ফোরামের কাছে যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম যে জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। মোর দেন 3/4, 4 ভাগে 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি আরও কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ করার জন্য। যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। জবাবদিহিতা না থাকার যুক্তি তুলে ধরে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে বিরোধিতা করছে বিএনপি সহ সমমনা কয়েকটি দল। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। তবে প্রস্তাবিত এনসিসির 9 সদস্যের অধিকাংশই জনপ্রতিনিধি হওয়ায় তারা জবাবদিহিতার বাইরে থাকবেন না বলে আশ্বস্ত করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন, বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকার দরকার। কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি।
ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের হাতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলেও জানায় ঐক্যমত্য কমিশন। এছাড়া প্রথম দ্বিতীয় দিনের অমীমাংসিত বিষয়গুলো আগামী সপ্তাহে আলোচনার কথা রয়েছে। মনে রাখতে হবে আমাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন হলে গুরুত্ব কমবে জেনে লন্ডন বৈঠক নিয়ে একটি দল নাখোশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপদ বাড়ায় শঙ্কা, ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভোটের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। দলীয় নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরেই। এবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু হলো বুধবার থেকে। রাজধানীর তুরাগ থানা বিএনপি আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদস্যপদ নবায়ন করতে গিয়ে বিতর্কিত ব্যক্তি কিংবা ফ্যাসিবাদের দোসররা যেন দলে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক করেন দলের নেতারা। যারা গত 17 বছরে বিভিন্নভাবে বিএনপির নামে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে বেরিয়েছে, তাদের কাছ থেকে শতভাগ দূরে থাকবেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্রমাণিত তারা খারাপ, তাই তাদের নয়, যারা ভালো মানুষ তাদেরকে বাছাই করে দলে নেওয়া হবে। অপকর্ম থেকে দূরে থেকে জনগণের ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ কেমন বলে কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তো তাদেরকে আমরা দলে নেব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডন বৈঠক সব মহলে প্রশংসা করালেও একটি দল এতে নাখোশ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেকের গুরুত্ব কমবে বলেই নাখোশ তারা। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। এদিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে। প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণতন্ত্রকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানী রিভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে 7টা 47 মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় বিএনপি নেত্রীকে এক নজর দেখতে ফিরোজার সামনে জড়ো হন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে দীর্ঘদিন অসুস্থতার ভোগার পর উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন যান তিনি। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসার পর বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন বেগম জিয়া। লন্ডনে 4 মাসের চিকিৎসায় সুস্থ হয়ে 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, তার শপথ নেয়ার কোনো আইনি সুযোগ নেই। আন্দোলনের কারণে 40% নাগরিকের সেবা বন্ধ জানিয়ে তিনি বলেন, জটিলতা নিরসনে বিএনপির দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। এদিকে ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে সংকট চলছেই। এর মধ্যেই নিজের নামের আগে মাননীয় মেয়র লেখা ব্যানার ব্যবহার করে নগর ভবনে সভাও করেছেন ইশরাক। টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালেও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা।
এদিকে সরকারি কাজে বাধা দেয়ায় ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে নগর ভবনে এসে ইশরাক বলেন, ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এ সময় স্থানীয় সরকারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না, তারা দেখেও না দেখার ভান করছে। উপরন্তু গত 2-3 দিন যাবৎ তারা আমাদের এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এদিন বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সিটি কর্পোরেশনের মেয়াদ না থাকায় এবং গেজেট অনুযায়ী শপথের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার আইনি সুযোগ নেই। ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে। ইনফরমালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই করণীয় কি। আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন, এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই। গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে 1 জুন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে জটিলতা নিরসনে শিগগিরই বিএনপি উদ্যোগ নেবে বলে আশা করেন তিনি। ওনাকে মিসগাইড করা হয়েছে, মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এবং সেটা এখনও করা হচ্ছে। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাকে বন্ধ করাটা এই সরকারের অংশীজন বিএনপির একটা দায়িত্ব। ইশরাক হোসেনের আন্দোলনের কারণে এরই মধ্যে 40% নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এভাবে চলতে থাকলে দৈনিক পরিচ্ছন্নতা কার্যক্রম সহ সব সেবা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ ইরান ও ইসরায়েল। তেল আবিবে বিমান ঘাঁটিতে আক্রমণের পর তেহরানে পাল্টা হামলায় 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার হুমকির পর সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। যে কোনো সামরিক হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে বলে জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বলেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতেই হবে। দিন যত যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ছড়াচ্ছে উত্তাপ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভবন লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে বলা হয়, যেসব বিমান ঘাঁটি থেকে ইরানে আক্রমণ চালানো হচ্ছে সেখানে নিশানা করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়। আল জাজিরার তথ্য মতে গেল একদিনে ইসরায়েলে 9 বারের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার কথা জানায় ইসরায়েল। এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা ভাবছেন তিনি। একই সঙ্গে ইরানকে শর্তহীন আত্মসমর্পণ করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপিয়ে দেওয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এদিকে ইরানের আত্মরক্ষার অধিকারের পক্ষে সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর চলমান সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মস্কো মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও জানান রুশ প্রেসিডেন্ট। রাহানুল রানা, সময় সংবাদ। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক এবার গণপূর্তে চিঠি দিয়েছে সংস্থাটি। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও জয় ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা, জয় $৩০০ মিলিয়ন পাচার করেছেন। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গণঅভ্যুত্থানের পর থেকেই শেখ পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের বিস্তর দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। গেল বছরের ডিসেম্বরে 9 মেগা প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে সংস্থাটি। এর মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা জয় $৩০০ মিলিয়ন পাচার করেছেন। অনুসন্ধান দলের রুটিন কাজ, তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা নিয়মিত কাজ। এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক 2 ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ 5 জন কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প জুড়েই নকশা পরিবর্তন, চুক্তিতে মন্ত্রণালয়ের অনুমোদন উপেক্ষা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভিআইপি ফ্লাইটের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টা সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকার নির্দেশনা বাতিল করায় জনভোগান্তি কমেছে। সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকীতে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। তার প্রত্যাশা, জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগের ভিত্তিতে দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সকালে তার কার্যালয়ে আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার দরবার। এতে কয়েকজন উপদেষ্টা, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সাম্প্রতিক সময়ে SSF এর সার্বিক নিরাপত্তার বিষয়ে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য 1 ঘন্টা সব ধরনের বিমান চলাচল বন্ধের নির্দেশনা অন্তর্বর্তী সরকার বাতিল করায় জনভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু SSF এর দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই SSF তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। SSF এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ইনডোর ফায়ার রেঞ্জ আগামী মাসে চালু করা হবে। খুব শীঘ্রই SSF তাদের 12 বছরের পুরাতন BHF রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের UHF রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে। আমি জেনে খুশি হয়েছি যে SSF এর অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। বক্তব্যে ভিআইপিদের নিরাপত্তা দেওয়ার নামে সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে SSF সদস্যদের প্রতি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, আন্তর্জাতিক সংযোগ স্থাপনের মাধ্যমে এ অঞ্চলে বিনিয়োগের হাব তৈরি করা হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে। গত 24 ঘন্টায় সারা দেশে 28 জনের করোনা শনাক্ত হয়েছে। চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। করোনার নতুন ধরনের জন্য কোনো টিকা আবিষ্কার হয়নি জানিয়ে চিকিৎসকরা বলছেন, এখনও কার্যকরী আগের টিকাগুলি। বলছেন, এখনই গণহারে টিকা না নিয়ে জোর দিতে হবে প্রতিরোধে। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানাসহ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মনির হোসেনের রিপোর্ট। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বাড়ছে শনাক্ত আর মৃত্যুর সংখ্যা।
5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেয়া এ ভাইরাসের দাপট মাঝখানে কমলেও চলতি বছর আবারও মাথা চাড়া দিচ্ছে। দেশে এবছর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 331 জনে, আর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 7 জন। নতুন এ ভ্যারিয়েন্টের অধিক হারে সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানা সহ ঝুঁকিতে থাকা রোগীদের টিকা নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর চিকিৎসকরা বলছেন, এখনই গণহারে টিকা না নিয়ে জোর দিতে হবে প্রতিরোধে। নতুন ধরনের জন্য এখনো নতুন কোনো টিকা আবিষ্কার হয়নি জানিয়ে তারা বলছেন, এখন পর্যন্ত কার্যকরী আগের টিকাগুলোই। ইট ক্যান প্রোটেক্ট ভেরি এফেক্টিভলি, হয়তো 100% না, কিন্তু কিছু পর্যায়ে অবশ্যই ভ্যাকসিন প্রিভেন্ট করবে এবং সিভিরিটি প্রিভেনশনও ইট হেল্পস। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ জানান, পর্যাপ্ত টিকার মজুদ আছে এখনো। যাদের টিকার প্রয়োজন সিভিল সার্জন অফিস থেকেই নিতে পারবেন। এখন গণহারে টিকা নেওয়ার আমাদের অ্যাডভাইস না, আমাদের অ্যাডভাইস হলো 18 বছরের বেশি বয়স, যে একবারও নেয় নাই সে নেবে, যে প্রেগনেন্ট সে একটা ডোজ নেবে, যার বয়স 65-র উপরে সাথে কোমরবিডিটি আছে, হ্যাঁ, সে যদি গত 6 মাস আগে নিয়ে থাকে, 6 মাস যদি পার হয়ে যায় সে নেবে। বিশ্বের যেসব দেশে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে, সেসব দেশেও এখনও গণহারে টিকা কার্যক্রম শুরু হয়নি বলেও মন্তব্য করেন চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার বুড়িচংয়ে চুরির ঘটনার সালিশে গ্রামের একজনকে জরিমানা করা হয় 5,000 টাকা। অভিযোগ উঠেছে, এই ঘটনার প্রতিশোধ নিতে সালিশকারীর ছেলেকে জোরপূর্বক বিষপান ও শরীরে অ্যাসিড নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন। 12 দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা গেছে কিশোরটি। কুমিল্লা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে 12 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানল বুড়িচং উপজেলার 14 বছরের কিশোর হুসাইন। তার মৃত্যুতে সুখে বিহবল মা বাবা। বিষক্রিয়া ও শরীরের একাংশে অ্যাসিডের যন্ত্রণা নিয়ে হাসপাতালটিতে ভর্তি ছিল হুসাইন। স্বজনরা জানান, 2 মাস আগে উপজেলার মোকামি ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। এতে সাইমন নামে এক যুবকের জড়িত থাকার অভিযোগ গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে 5,000 টাকা জরিমানা করা হয়। সালিশ করেন হুসাইনের বাবা আবু তাহের। অভিযোগ উঠেছে, এতে ক্ষুব্ধ হয়ে সাইমন ও তার ভাই আলাউদ্দিন গত 31শে মে হুসাইনকে ডেকে নিয়ে জোরপূর্বক বিষপান করায়। অ্যাসিড ছুঁড়ে দেয় তার অন্ডকোষে। বিচার করেন, আমার ভিতরে মারে আর আমার মামার অসম্মান শত্রুতার জের দইরা আমার পুতরে এই ঘটনা করছে। আমার পুতরে বিষ খাওয়াই দিছে, আমার পুতরে এসিড ডাইলা আমার পুতর গোপন অঙ্গ নষ্ট করিয়া দিছে। সত্যকারী যদি ওষুধ খাওয়াই থাকে, তারপরও এটার একটা শাস্তি নেওয়ার দরকার। চিকিৎসক জানান, বিষক্রিয়ায় গলা ফুলে গিয়ে শ্বাসকষ্টে ভুগছিল হুসাইন। পাশাপাশি সম্পূর্ণ ঝলসে গিয়েছে তার অন্ডকোষ। নির্মম কষ্ট নিয়ে মৃত্যু হয় তার। আসার পরে কিন্তু তার অক্সিজেন লাগতেছিল এবং লাস্ট কালকে কিন্তু তাকে ইনটিউবেশনও করা হয়, কিন্তু আলটিমেটলি রোগীর কন্ডিশন খারাপের দিকে ছিল। সকল চিকিৎসা দেওয়ার পরেও রোগীর কন্ডিশন আর খুব বেশি উন্নতির দিকে যায়নি। এই ঘটনায় 2 জনকে আসামি করে মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান। ইতিমধ্যে 2 জনকে আসামি করে মামলা করা হয়েছে, মামলার তদন্তাধীন আছে এবং যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত হুসাইন শিকারপুর উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও 20 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যে মাসুদপুর সীমান্ত দিয়ে কাঁটাতার খুলে 20 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে। আটককৃতদের দাবি, তারা কুড়িগ্রামের বাসিন্দা, কাজের তাগিদে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। তাদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন নারী ও 10 জন শিশু রয়েছে। এই ঘটনায় বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানিয়েছে বিজিবি।